মাইরা পিটপিট করে চেয়ে রইল ইরফানের পানে। ইরফানের ব্যবহার তার মাথার উপর দিয়ে গেল। ইরফান গটগট পায়ে এগিয়ে যায়। সিঁড়ি বেয়ে নামতে গিয়ে পা গুটিয়ে নিল। নিচে তার আত্মীয় স্বজন সবাই আছে। সবার আগে চোখ পড়ল জাহারাকে। মাইরা তার ঘরে না থাকায় মাইরাকে অপমান করে বলা কথাগুলো ইরফানের কানে বেজে উঠল। কিছু একটা মাথায় খেলে গেল। মাইরাকে অন্য ঘরে রাখলে বাইরের মানুষ মাইরাকে অপমান করার সুযোগ হাতছাড়া করবে না। ব্যাপারটায় ইরফান চরম বিরক্ত হলো। দ্রুত পায়ে উল্টো ঘুরে মাইরার সামনে গিয়ে দাঁড়ায়। মাইরা ইরফানের দিকেই চেয়েছিল। ইরফানকে ফেরত আসতে দেখে অবাক হয়। ইরফান মাইরার বাম হাত তার হাতের মুঠোয় নেয়। এরপর পকেট থেকে চাবি বের করে তার ঘরের দরজা খুলে মাইরাকে নিয়ে ঘরের ভেতরে যায়। মাইরা অবাক হয়ে শুধু ইরফানের কর্মকাণ্ড দেখছে। ইরফান ঘরের দরজা আটকে দিল। এরপর মাইরার কাছে এসে দুহাত মাইরার গাল আঁকড়ে ধরে মৃদুস্বরে বলে, তুমি জাস্ট এই ঘরেই থাকবে, ওকে? মাইরা বাকরুদ্ধ হয়ে ইরফানের দিকে চেয়ে আছে। লোকটা কি পাগল হয়ে গেল? কখন কি বলে নিজেই জানে না যেন। ইরফান মাইরার চোখের দিকে তাকায়। মাইরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, আপনি যে বললেন পা কাটবেন। ইরফান মাইরার পুরো মুখে দৃষ্টি বুলিয়ে নেয়। মেয়েটার উপর ইদানিং রাগ হয় না তার, রাগ হয় তার বাবার উপর, প্রচণ্ড রাগ। মাইরার বোকা বোকা প্রশ্ন ইরফান চুপ করে হজম করে। মাইরার দৃষ্টিতে দৃষ্টি রেখে মৃদুস্বরে বলে, হ্যাঁ কাটবো, তবে ঘর থেকে প্রয়োজন ছাড়া বেরোলে। মাইরা চোখের পাতা ফেলে ফেলে ইরফানের দিকে তাকিয়ে থাকে। এই লোকটা কেমন যেন। মাইরা একদমই বুঝতে পারে না। সেকেন্ডে সেকেন্ডে রং পাল্টায়। ইরফান মাইরার মাথা থেকে ওড়না নামিয়ে দিল। ডান হাতের উল্টো পিঠে মাইরার গলার ভাঁজে হাত দেয়। মাইরার শরীর শিরশির করে। ইরফান মাইরার গলায় লেগে থাকা বিন্দু বিন্দু ঘাম মুছে দেয়। ভুরু কুঁচকে জিজ্ঞাসা করে, ঘামলে কিভাবে? কোথায় ছিলে? মাইরা চোখ নামিয়ে মিনমিন করে বলে, রান্নাঘরে, নাস্তা বানিয়েছিলাম। ইরফান বিস্ময় চোখে মাইরার দিকে চেয়ে বলে, হোয়াট? মাইরা অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। ইরফানের রিয়াকশন দেখে মনে হচ্ছে সে এলিয়েনকে ধরতে মঙ্গল গ্রহে গিয়েছিল। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, লিটল গার্ল হয়ে এইটুকু হাতে নাস্তা বানাতে গিয়েছিলে কেন? স্টুপিড গার্ল। মাইরা অবাক হয়ে তাকায়। মানে? সে ছোট, তাই তার হাতও ছোট? এজন্য সে কি রান্না করতে পারবে না? কি অদ্ভুত কথাবার্তা। ভাবনার মাঝে ইরফানের ফোনে কল আসে। ইরফান কল রিসিভ করে ডান হাতে ফোন কানে দিয়ে কথা বলতে থাকে। মাইরার সাথে লেগে দাঁড়িয়ে ফোনে কথা বলায় ব্যস্ত হয় ইরফান। তবে দৃষ্টি তার মাইরার গলায়। ধীরে ধীরে বাঁ হাতে মাইরার গলায় থাকা ওড়নাটা নিচের দিকে নামিয়ে দেয়। মাইরা সরে যেতে নিলে ইরফান মাইরার কোমর জড়িয়ে তার সাথে চেপে ধরে। ফোনে কথা বলছে তো বলছে। মাইরা ভুরু কুঁচকে ইরফানের দিকে তাকায়। ইরফান মাইরার কোমর থেকে হাত সরিয়ে ঘাড় বরাবর আনে। এরপর পিছন থেকে বাঁ হাত গলায় এনে মাইরার বাদামি তেলটার উপর আলতো হাতে স্লাইড করতে থাকে। মাইরা চোখ নামিয়ে নেয়। বারবার শুকনো ঢোক গিলে দুহাতে ইরফানের হাত সরাতে চাইলে ইরফান বিরক্ত হয়ে মুখ নামিয়ে মাইরার গলায় তিলের উপর তার ঠোঁটজোড়া রাখে। মাইরা কেঁপে ওঠে। ফোনের ওপাশে কেউ কথা বলতে থাকে। ইরফান শুনল না। কল কেটে হাতের ফোন পকেটে রাখল। দুহাতে মাইরাকে তার দিকে টেনে আনে। মাইরা ঢোক গিলে ইরফানকে তার থেকে সরাতে যায়, তবে কোনো কথাই বলে না। ইরফান মাইরার তেলটার উপর বেশ কিছুক্ষণ ঠোঁট চেপে রাখে। এরপর শব্দ করে একটা চুমু খেয়ে মুখ সরিয়ে নেয়। মাইরার মুখের দিকে তাকালে দেখল মাইরা মাথা নামিয়ে রেখেছে। ইরফান মৃদুস্বরে জিজ্ঞেস করে, নাস্তা করেছ? মাইরা চোখ তুলে ইরফানের দিকে তাকায়। মাইরাকে এভাবে চুপ থাকতে দেখে ইরফান ভুরু কুঁচকে মাইরার দিকে চেয়ে থাকে। মাইরা ইরফানের থেকে নিজেকে ছাড়াতে চায়। ইরফানের কিছু একটা মনে পড়তে কারেন্ট শক খাওয়ার মতো ঝটকা মেরে মাইরাকে ছেড়ে দেয়। চোখ বুঝে বিরক্তির নিঃশ্বাস ফেলে। কিছু একটা ভেবে প্রশ্ন করে, তোমার কবে বিয়ে করার ইচ্ছে ছিল? ইরফানের প্রশ্নে মাইরা বোকা চোখে তাকায় ইরফানের দিকে। লোকটা কেমন যেন অদ্ভুত বিহেভ করছে। এক এক সময় এক এক রকম বিহেভ। মাইরার নিজেরই নিজেকে পাগল পাগল লাগছে। ইরফান গম্ভীর গলায় বলে, স্কিপ আপ। মাইরা ঢোক গিলে। তখনকার কথায় যে রেগে গিয়েছিল, এখন আবার রেগে যাবে না তো? আবার ভাবল না।
এখানে তো ইরফান রিলেটেড না। তখনকার কথায় তো তার মাকে ব্লেম দিতে গিয়ে ইরফান জড়িয়ে গিয়েছিল। এই প্রশ্নের উত্তরে তো ইরফান জড়াবে না, তাই সরল মনে উত্তর দেয়, অনার্স সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার। আমার বান্ধবীরা, আমি সবাই সবসময় এটাই চাইতাম। ওরা সবাই সেই সময় বিয়ে করবে। লাস্ট কথাটা মলিন সুরে বলে মাইরা। ইরফান মাথা নিচু করে রাখা মাইরার পানে চেয়ে রইল। বেশ অনেক সময় নিয়ে মাইরার দিকে চেয়ে থাকে। মাইরা ইরফানকে নীরব দেখে মাথা তুলে তাকালে দেখল ইরফান তার দিকেই চেয়ে আছে, তবে চোখে মুখে রাগ নেই, একদম ঠান্ডা। ইরফান মাইরার থেকে চোখ সরিয়ে নেয়, কোনো কথাই বলল না। চাপা শ্বাস ফেলে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে যায়। মাইরা অবাক হয়, সে ইরফানকে বুঝতে পারছে না, এমন অদ্ভুত বিহেভ করছে কেন। ইরফান ঘরের বাইরে বেরিয়ে দরজা চাপিয়ে দেওয়ার জন্য হাত বাড়িয়ে মাইরার দিকে তাকায় একবার, এরপর গম্ভীর গলায় বলে, বাইরে আসবে না। কথাটা বলে শব্দ করে দরজা লাগিয়ে গটগট পায়ে চলে যায়। নিচে নেমে রিতাকে মাইরার ঘরে এক প্লেট খাবার দিয়ে আসতে বলে। মাইরা আগে যে ঘরে থাকতো সে ঘরে গিয়ে একবার চোখ বুলায়, এরপর ঘর থেকে বেরিয়ে রিতার উদ্দেশ্যে বলে, মাইরার এই ঘরে যা যা আছে সব যেন তার ঘরে নিয়ে যায়। এরপর বাসা থেকে বেরিয়ে যায়। তার মা পিছু ডাকলে ছোট করে বলে, খেয়ে নেব সময় করে। নুসরাত ভার্সিটির মাঠে তার বোনের সাথে একটু কথা বলছিল। চোখ ঘুরিয়ে উপরে তাকালে ইরফানকে তাদের ক্লাসরুমের দিকে যেতে দেখে নুসরাত চোখ বড় বড় করে তাকায়, তার বোনকে বাই বাই বলে। কোনো রকমে এক দৌড় দেয়, শেষ। তার আগে এই স্যার রুমে ঢুকে গেলে তার কপাল ফাটবে। পিছন থেকে অন্তরা বিরক্তি কণ্ঠে বলে, এই আসতে যা, পড়ে যাবি। নুসরাত পিছু ফিরে বলে, তাতে কি, ক্লাস মিস দিলে পরীক্ষায় পাবো গোল্লা, আর এখন লেট করলে ক্লাসে যে ঢুকতেই পারবো না, জীবন শেষ আপু, তুমি যাও। অন্তরা বিরক্ত হলো, তার এই বোনটা লাফায় বেশি, তার আর এর মধ্যে আকাশ পাতাল তফাৎ। ভাবনা রেখে ভার্সিটির চত্বর থেকে বের হয়ে তার গন্তব্যে রওনা হয়। নুসরাত উপরে উঠে দিক বেদিক শূন্য হয়ে দৌড়াচ্ছে। হঠাৎই কেউ তার হাত টেনে ধরে। নুসরাত চেঁচিয়ে ওঠে, কোন বেয়াদব রে। সাজিদ বিরক্ত হয়ে বলে, পড়বি ভালো কথা, আমারে ফালানোর ধান্দা করছিস নাকি, দেখি সর। নুসরাত অসহায় মুখ করে তার রুমের দিকে তাকালো। ইরফান তাদের থেকে কয়েক হাত দূরত্বে দাঁড়িয়ে ফোনে কথা বলছে। নুসরাত সাজিদের হাত ছাড়িয়ে নিয়ে ভদ্র হয়ে দাঁড়ায়, ফিসফিসিয়ে বলে, তাড়াতাড়ি চল, নয়তো ক্লাস মিস। সাজিদ সম্মতি দিল। দুপা এগোতেই ইরফান ক্লাসরুমে প্রবেশ করে। নুসরাত সাজিদও তখনই দরজার সামনে দাঁড়ায়। ইরফান ক্লাসরুমে প্রবেশ করে দাঁড়িয়ে যায়। পিছু ফিরে নুসরাত আর সাজিদকে দেখে গম্ভীর গলায় বলে, হু আর ইউ। নুসরাত চোখ বড় বড় করে তাকায়। এই তেরা লোকের জারি খেতে খেতেই তার রাত পার হয়। তাকে নাকি চেনে না, কি ভয়ঙ্কর পোল্টিবাস লোক, ভাবা যায়। সাজিদ সাধারণত একজন স্টুডেন্ট। সে ভদ্রভাবে উত্তর করল, স্যার, আমি এই ক্লাসের স্টুডেন্ট। ইরফান হাত ঘড়িতে সময় দেখে বলে, রং আনসার। নুসরত খুব ভালোই বুঝলো, 1 সেকেন্ড লেট হয়েছে মানে এই স্যার এখন তাদের ধুয়ে দিবে। মিনমিন করে বলে, সরি স্যার। ইরফান কিছুই বলল না, এগিয়ে গিয়ে ক্লাসরুমের সামনে গিয়ে দাঁড়ায়। নুসরত আর সাজিদ ভাবল নীরবতা সম্মতির লক্ষণ। ভেতরে প্রবেশ করতে এক পা বাড়লে ইরফান কড়া কণ্ঠে ধমক দেয়, স্টপ। দুজনের পা থেমে যায়। ক্লাসের সবাই ঝাঁকি দিয়ে ওঠে হঠাৎ ধমকে। ইরফান গম্ভীর গলায় বলে, ইউ আর নট অ্যালাউড ইন মাই ক্লাস। এরপর আর কোনো কথা না বলে লেকচার দেয়া স্টার্ট করে। টানা 1 আওয়ার ইংলিশে লেকচার দেয়। সবার চোখে মুখে ক্লান্তি। ইরফান একবার হাত ঘড়িতে টাইম দেখল, এরপর গম্ভীর গলায় বলে, 10 মিনিটস ব্রেক। নুসরত সাজিদ অসহায় হয়ে দাঁড়িয়ে আছে। নুসরাতের পা ব্যথা হয়ে গিয়েছে। এখান থেকে তাদের এক পা নড়তেও দেয়নি। বিড়বিড় করে সাজিদকে বলে, এই লোকের বউ টিকবে না রে। সাজিদ কিছু বলল না, মেজাজ খারাপ হয়ে আছে তার। আজ ইম্পর্টেন্ট টপিকের উপর ক্লাস করিয়েছে, আর তাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিলতে হয়েছে। ইরফান তার অফিসের স্টাফের সাথে ফোনে কথা বলে কিছু সময়। ঠিক 10 মিনিট পর আবারও লেকচার দেওয়া শুরু করে। সাজিদের কেঁদে দেওয়ার মতো অবস্থা। সে ভালো স্টুডেন্ট, আজকে একটু লেট হয়েছে, তবু এই স্যারের জন্যই। 1 আওয়ার আগে জানিয়েছে ক্লাস টাইম। এরকম 2-1টা স্যার থাকলে জীবন প্যারাময় হতে আর কি লাগে। ইরফান আবারও প্রায় 15 মিনিট লেকচার দিয়ে পুরো একটা টপিক শেষ করে। এরপর গটগট পায়ে রুম থেকে বেরিয়ে যায়। ইরফান বেরিয়ে যেতেই নুসরাত এক দৌড়ে রুমের ভেতরে গিয়ে একটা ফাঁকা চেয়ারে বসে পড়ে। শব্দ করে বলে ওঠে, শেষ।
আমার পা গেল। সবাই অসহায় চোখে তাকায়। কিছু করার নেই। এ স্যার এমনই। সাজিদ নুসরাতের মাথায় একটা আলতো থাপড় দিয়ে পাশের চেয়ারে বসে বলে, এমনি মেজাজ খারাপ হয়ে আছে। এর মধ্যে মাইয়া মানুষের ঢং দেখে আরও মেজাজ গরম করাবি না সেমরি। যা ফুট। নুসরাত মাথা ঢোলে কটমট দৃষ্টিতে তাকায় সাজিদের দিকে। রেগে বলে, তোরে সারমো না সাজিদ দা। সাজিদ এগিয়ে এসে বলে, আগে ধর, তারপর সারার কথা কইবি। নুসরাত চোখ মুখ কুঁচকে অন্যদিকে তাকিয়ে বলে, তুই যা ফুট কালামানিক। সাজিদ বিরক্ত হয়ে বলে, আমি কালো হলে বাংলাদেশের মান রাখছি, তোরা শালি সাদা হইয়া বাংলাদেশের নাম মুইছে ফেলতাছিস। সাজিদের কথা শুনে সবাই হেসে ফেলল। নুসরাত মুখ বাঁকালো। ফারহা ক্লাসে তার ফ্রেন্ড জুয়ের সাথে হেসে কথা বলছিল। হঠাৎই কোথা থেকে জুয়ের খালাতো ভাই জামিল এসে সামনের একটা চেয়ারে বসে ফারহার বুড়ো কুচকে বলে, এখানে বসলি কেন? আর একটু পর ক্লাস, যা। জামাল গাছাড়া ভাব নিয়ে বলে, আমি এখানে বসেই ক্লাস করব, তোর বাপের কি? ফারহা মুখ কুচকে জুয়ের দিকে তাকিয়ে বলে, তোর ভাইয়ের মুখ ঠিক না করলে কিন্তু কপালে দুঃখ আছে বলে দিচ্ছি। তখনই ক্লাসে শুদ্ধ প্রবেশ করে। সবাই ঠিকঠাক হয়ে বসে। জামিল দ্রুত ফারহার পাশের চেয়ারটায় বসে। শুদ্ধর নজর সর্বপ্রথম ফারহার দিকেই পড়ল। দৃষ্টি তীক্ষ্ণ। পাশে জামিলের দিকে তাকালে দেখলো হাসি হাসি মুখ করে তাকিয়ে আছে। শুদ্ধ বিরক্ত হলো। আজ কি তার মেজাজ খারাপের দিবস নাকি? ফারহার দিকে আর তাকালো না। চুপচাপ লেকচার দিতে শুরু করে। টানা 15 মিনিট ইংলিশে লেকচার দেয়। এরপর থেমে যায়। চেয়ারে গিয়ে বসে পড়ে। বুকে 2 হাত গুজে চোখ বুজে বিরক্তির নিঃশ্বাস ফেলে। জামিল ফারহার দিকে একটু চেপে গিয়ে বলে, এটা তোর কে যেন হয়? ফারাহা চিরিত করে ওঠে। গায়ের মধ্যে আসে কেন? মেজাজ খারাপ লাগে। পুরো ক্লাস নিস্তব্ধ। তার মাঝে ফারহা রেগে হঠাৎই বলে ফেলে, বাপ হয় হয়েছে। ফারহা যদিও এত জোরে কথা বলতে চায়নি, না চাইতেও গলা বড় হয়ে গিয়েছে। ক্লাসের সবাই ফারহার দিকে তাকায়। শুধু নিজেও ভুরু কুচকে চেয়ে আছে ফারহার দিকে। ফারহা ভীষণ অস্বস্তিতে পড়ে যায়। আর চোখে একবার শুদ্ধর দিকে তাকায়। তারপর চোখ নামিয়ে নেয়। ডান পাশে বসা জুই ফিসফিসিয়ে বলে, তোর বাপ তো সেই ইয়াং। ফারহা কটমট দৃষ্টিতে তাকায় জয়ের দিকে। জুই মুখ লুকিয়ে হাসে। অপর পাশ থেকে জামিল বলে, তোর বাপকে একটু বলতো আমাকে যেন পরীক্ষা ছাড়াই পাশ করে দেয়। শুধু হঠাৎই বসা থেকে দাঁড়িয়ে যায়। ফারহার দিকে চেয়ে ধমকে বলে, শাট আপ। সবাই কেঁপে ওঠে। ফারহা চোখ বন্ধ করে। শুদ্ধ গটগট পায়ে এগিয়ে এসে ফারহার বরাবর দাঁড়িয়ে জামিলকে দাঁড় করায়। এরপর জামিলের দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, বাকি টপিক তুমি ফিনিশ করো, গো। জামিল চোখ বড় বড় করে তাকায়। আমতা আমতা করে বলে, স্যার আমি তো স্টুডেন্ট, আমি কিভাবে? এজন্যই টিচারের কথা শুনতে হবে, গো। জামিল অসম্মতি প্রকাশ করলে শুধু রেগে বলে, ওকে, গেট আউট। জামিল অসহায় মুখ করে তাকায়। কি আর করার, চুপচাপ ক্লাসরুম থেকে বেরিয়ে গেল। শুধু ফারাহার দিকে চেয়ে বলে, কথা বলা পাবলিকদের জন্য ক্লাসরুম নয়। ফারাহা রোগ গেলে ঠিক বুঝলো তার দিক চেয়ে কথাটা বলেছে। শুধু সামনে গিয়ে আরও 10 মিনিট লেকচার দেয়। এরপর সবার উদ্দেশ্যে বলে, এই টপিকের বাকি অংশ নেক্সট ডে বাইরে দাঁড় করানো ছেলেটি পড়াবে। জামিল বাইরে দাঁড়িয়ে চরম হতাশার নিঃশ্বাস ফেলল। তার জীবন শেষ। শুদ্ধ ফারাহার দিকে তাকায়। ফারাহা শুদ্ধর দিকেই তাকিয়েছিল। শুদ্ধ চোখ সরিয়ে নিয়ে গটগট পায়ে রুম থেকে বেরিয়ে যায়। ফারাহা ভুরু কুঁচকে নিল। শুদ্ধকে তার কাছে ঠিক লাগেনি। শুদ্ধ বেরিয়ে যাওয়ার সাথে সাথে ফারাহা তার ব্যাগ নিয়ে এক প্রকার দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। শুদ্ধ গটগট পায়ে তার রুমের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করতে চায়। তখনই পিছন থেকে ফারাহা ডাকে, শুদ্ধ ভাই। শুদ্ধ পিছু ফিরে তাকায়। চোখ দুটো লাল। ফারাহা শুদ্ধকে কাছ থেকে দেখে আরও অবাক হলো। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, তোমার কি হয়েছে? শুদ্ধ আশেপাশে তাকালো। তেমন কাউকে না দেখতে পেয়ে ফারাহকে টেনে তার রুমে নিয়ে গিয়ে দরজা আটকে দেয়। রুম অন্ধকার। শুদ্ধ লাইট জ্বালালো না। ফারাহা অন্ধকারেই অবাক হয়ে কিছু বলতে চায়। তার আগেই শুদ্ধ ফারাহাকে শক্ত করে জড়িয়ে ধরে। ফারাহা কেঁপে ওঠে। হাত থেকে ব্যাগ পড়ে যায়। ফারাহা থেমে থেমে বলে, শুদ্ধ ভাই। শুদ্ধ হাতের বাঁধন আরও খানিকটা শক্ত করলো, কিন্তু কোনো কথাই বলল না। ফারাহা ঢোক গিলে শুদ্ধর পিঠে কাপা হাত রাখে। আবারও বলে, শুদ্ধ ভাই ছাড়ো। শুদ্ধ ছাড়লো না। বেশ কিছুক্ষণ পর মৃদুস্বরে বলে, আমার ফারাহা পাখি তুমি। কথাটা বলে আবারও বেশ কিছুক্ষণ চুপ থাকে। এরপর ফারাহাকে ছেড়ে ফারাহার বাম গালের সাথে তার বাম গাল লাগিয়ে শীতল কণ্ঠে বলে, তুমি আমার,
আমি কিন্তু আর কাউকে বিয়ে করব না, বুঝেছ? আমার বউ তুমি হবে, আমার ফারাহা পাখি। ফারাহার শরীর শিরশির করে। শুদ্ধ ফারাহার গালে ঠোঁট দাবায়। ফারাহা জাঁকি দিয়ে ওঠে। এই প্রথম শুদ্ধ অভাবনীয় এক কাজ করলো। শুধু ফারাহার দুই গালে ছোট ছোট দুটো চুমো খায়। এরপর ফারাহার কপালের সাথে কপাল ঠেকিয়ে চোখ বুজে বলে, আই এম সরি ফারাহা পাখি, যা যা করেছি সব কিছুর জন্য। তোমার স্বামীর হক নষ্ট করেছি, বাট স্বামী তো আমিই হব, তাই নিজের হক নিজেই নষ্ট করলে প্রবলেম নেই। তুমি কিছু মনে করো না। ফারাহা পাখি, চলো আমরা বিয়ে করে নেই এক্ষুনি। ফারাহা ঢোক গেলে শুদ্ধকে কেমন অস্বাভাবিক ঠেকলো। দু হাতে শুদ্ধকে ঠেলে সরাতে চাইল। শুদ্ধ হঠাৎই রেগে বলে, ফারহা, ডিস্টার্ব করো না, আমি ঠিক নেই। কোথায় নিজে থেকে জড়িয়ে ধরবে তা না করে সরিয়ে দিচ্ছ। এমনিতেও বাড়িতে আমার হবু বউ অপেক্ষা করছে, বেশি টাইম নিব না। ফারহা রেগে যায়। এই লোক জীবনেও শুধরাবে না। ধাক্কা দিয়ে বলে, তোমরা এক বাড়িতে ছিলে, আমি তবু তোমার সাথে কথা বলতে এসেছি, তুমি উল্টে আমাকে ফালতু কথা শোনাচ্ছ। শুদ্ধ একটু হাসলো। দু হাতের আজলায় ফারাহার মুখটা নিয়ে অসহায় কণ্ঠে বলে, ফারহা পাখি, তুমি কোনো ছেলের পাশে বসবে না, বুঝেছ? ফারাহা অবাক হয়ে তাকায় শুদ্ধর দিকে। যদিও অন্ধকারে স্পষ্ট দেখতে পেল না, তবে ঝাপসা দেখতে পায়। শুদ্ধর এসব নতুন নতুন রূপ মেয়েটাকে যেন অদ্ভুত অনুভূতির সাথে পরিচয় করালো। ছোট করে বলে, আমি তো বসি না। শুদ্ধ মানল না। আবারও ফারাহাকে শক্ত করে জড়িয়ে ধরে। মৃদুস্বরে বলে, বসেছে তো, আমি রাখতে পারছি না, নয়তো তুমি মার খেতে আমার হাতে এখন। ফারাহা ঢোক গিলে বলে, তোমার আম্মু ওই মেয়েটাকে এখনও তোমার বউ ভাবে? শুদ্ধ হেসে ফেলল। ফারাহার কানের কাছে মুখ নিয়ে বলে, আমিও ভাবি, একটু আগেই তো বললাম হবু বউ। তুমি কি বাংলা কম বোঝো? ফারাহা মুচড়ামুচড়ি করে। রেগে বলে, ছাড়ো আমায়। শুদ্ধ ছেড়ে দিল। দূরে সরে রুমের লাইট জ্বালিয়ে দিল। দরজার লক খুলে রাখলো। তারপর তার চেয়ার গিয়ে বসে পড়ে। ফারাহার দিকে তাকিয়ে বলে, তোমার আর কয়টা ক্লাস আছে? ফারাহা শুদ্ধর কথার উত্তর না করে উল্টো প্রশ্ন করে, শুদ্ধ ভাই, তুমি কি তোমার মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করবে? তোমার মা কষ্ট পাবে বলে? শুদ্ধ অদ্ভুতভাবে তাকায় ফারহার দিকে। বসা থেকে দাঁড়িয়ে কিছুটা এগিয়ে এসে অবাক হওয়ার ভান করে বলে, তুমি কি করে বুঝলে? তুমি তো জিনিয়াস ফারহা। ফারাহা রেগে বলে, তুমি কি জীবনেও সিরিয়াস হবে না? আমার কিন্তু রাগ লাগছে। শুধু সিরিয়াস কণ্ঠে বলো, আসলেই আমি মাকে কষ্ট দিতে চাই না ফারাহা, একটুও কষ্ট দিতে চাই না। তাকে ভীষণ ভালোবাসি আমি, বুঝলে? একটু আগে আবেগের বশে ভুলভাল বলে ফেলেছি, ডোন্ট মাইন্ড। তুমি এখন যাও এখান থেকে। ফারাহা অবাক হয়ে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ বুড়ো কুচকে চেয়ে আছে ফারাহার দিকে। ফারাহার চোখজোড়া ভেজে উঠল। কিছু কথা মিথ্যা জেনেও কান্না পায়। ফারাহার তেমনই হলো, কিন্তু শুদ্ধকে ভীষণ সিরিয়াস লাগলো। মিথ্যা জেনেও তো চোখ ভিজছে, তাহলে সত্যি শুদ্ধই মেয়েটাকে বিয়ে করে নিলে তার কি হবে? ফারাহা নাক টেনে বলে, তুমি সত্যি বলছো? শুদ্ধ মৃদুস্বরে বলে, একদম। ফারহা মাথা নিচু করে নেয়। কান্নামাখা গলায় বলে, তুমি আসলেই খারাপ লোক, স্বার্থপর লোক। আমার কথা একবারও ভাবছো না। শুদ্ধ ঝড়ের গতিতে ফারাহার কাছে এগিয়ে আসে। হিজাবের উপর দিয়েই ফারাহার মাথার পিছনে চুলের গোছা শক্ত করে ধরে। ডান হাতে ফারাহার গাল চেপে মুখ উঁচু করে। ফারাহা চুলে লাগে ভীষণ ব্যথা পায়। মৃদু আর্তনাদ করে ওঠে, আহ! শুদ্ধ ভাই ছাড়ো, লাগছে আমার। শুদ্ধ আরও শক্ত করে ধরল ফারাহার গাল। দাঁতে দাঁত চেপে বলে, একদিন বলেছি না মাকে ভালোবাসি, কিন্তু বউকে বাদ দিয়ে না। মাকে কষ্ট দিতে চাই না, কিন্তু এর মানে এই না বউকে ছুঁড়ে ফেলে মায়ের ভালোবাসার প্রভ দেব। বলেছিলাম না তোকে, তবুও জ্বালাবি কেন আমারে? দুই ভাই বোন কী পেয়েছিস আমায়? আমি সস্তা, তোর জন্য এত বছর অপেক্ষা করে আরেকজনকে বিয়ে করব? এই আমারে তোর কাপুরুষ লাগে? কাপুরুষ হলে তো আগে তোরে তুলে নিয়ে বিয়ে করতাম। তোর মতামতের দাম দিই বেশি, এজন্য আমার দাম নাই। তোর ভাই আমারে নিয়ে আফসোস করে, তুই আমারে স্বার্থপর বলিস। তোর ভাইয়ের জনমের আফসোস আগে মেটাবো, এরপর তোকে স্বার্থপরের সংজ্ঞা বোঝাবো আমি। ওয়েট। একটু থেমে আগের চেয়েও শক্ত কণ্ঠে বলে, ব্রেনলেসের জাত দুটো। কথাগুলো বলে ফারাহাকে ধাক্কা দেয়। ফারাহা পড়তে পড়তে বেঁচে যায়। অবাক হয়ে শুদ্ধর দিকে তাকায়। চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে। এর আগে কখনো শুদ্ধর এই রূপ দেখেনি। শুদ্ধ তার মাথার চুল টেনে রাগে টেবিলে একটা লাথি মেরে রেগে বলে, বেরো এখান থেকে, এক্ষুনি বেরোবি। ফারাহ কেঁপে ওঠে। তখনই দরজা ঠেলে কেউ একজন ভেতরে প্রবেশ করে। শুদ্ধ তাকায় দরজার দিকে। তার এক সহকর্মীকে দেখে বিরক্তির নিঃশ্বাস ফেলে।
ফারহা মাথা নিচু করে নেয়, ডান হাতে ভেজা চোখ মুখ মুছে নেয়। দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে তার সেই স্যারকে ভারী গলায় ছোট করে একটা সালাম দিয়ে পাশ কাটিয়ে চলে যায়। ভদ্রলোক খুব স্বাভাবিকভাবেই ব্যাপারটা নিয়েছে, কিছু বোঝেনি। গলা ঝেড়ে বলে, কী অবস্থা শুদ্ধ? অনেকদিন পর দেখা করতে এলাম। শুদ্ধ তার চেয়ারে বসে শরীর এলিয়ে দেয়, একটু চুপ থেকে বলে, ভালো। কথাটা বলে চোখ বুজে নেয়। ঘড়িতে একবার সময় দেখল শুদ্ধ, বিকেল 3:30। সকালে ক্লাস নিয়ে পরপর আজকে আরও 2টো ক্লাস ক্যান্সেল করে অফিস রুমে চুপ করে বসে থেকেছে। দীর্ঘশ্বাস ফেলে অফিস থেকে বের হয়ে গন্তব্য বাড়ি। ভার্সিটি চত্বরে দাঁড় করিয়ে রাখা গাড়ির দিকে এগিয়ে গেলে পিছন থেকে ফাইজ ডাকে। শুদ্ধর পা থেমে যায়। ফাইজ দ্রুত পায়ে শুদ্ধর দিকে এগিয়ে আসে। শুদ্ধ পায়ের গতি বাড়ালো। তার আগেই ফাইজ শুদ্ধর হাত টেনে ধরে। শুদ্ধর পা আবারও থেমে যায়। ফাইজ অসহায় কণ্ঠে ডাকে, ভাই। শুদ্ধ ফাইজের দিকে তাকালো। মুখবায়ে হাসির ছিটেফোঁটা নেই। কিছুটা দূরে ফারহাকে দাঁড়িয়ে থাকতে দেখল। চোখ গড়িয়ে ফাইজের দিকে চেয়ে হঠাৎই ফাইজের বুক বরাবর গায়ের জোরে একটা ধাক্কা দিয়ে রাগান্বিত স্বরে বলে, ভুলেও আমার আশেপাশে ঘেঁষবি না। ইচ্ছে করে তো দূর, ভুলেও ঘেঁষবি না। কথাটা বলেই তার গাড়িতে উঠে পড়ে। ফাইজ কিছু বলার সুযোগই পেল না। কিছুটা দূরে দাঁড়ানো ফারহা ভীষণ অবাক হলো। সে তো শুদ্ধকে চিনতে পারছে না। কি হয়েছে তার ভাইয়ের সাথে? শুদ্ধ গাড়ি চালিয়ে একদম ফারহার সোজা নিয়ে যায়। ফারহা বুড়ো কুঁচকে চেয়ে আছে। ধাক্কা লাগবে লাগবে ভাব, তখনই শুধু ব্রেক ঘুরিয়ে ভার্সিটির গেট থেকে বেরিয়ে যায়। সামনের আয়নায় একবার ফারহার মুখটা দেখে, মৃদু হাসলো। বিড়বিড় করে, ফারহা পাখি, কত জ্বালাও আমায়, নির্দয় মেয়ে। ঘড়ির কাঁটা টিকটিক করে জানান দেয় বিকেল 4টা। ইরফান ভার্সিটি শেষে অফিস করে ফিরেছে মাত্র। মাইরাকে ঘরে দেখল না, বিরক্ত হলো বোধহয়। ওয়াশরুমে নিয়ে শাওয়ার নেয়। এরপর একটা গ্যাবার্ডি প্যান্ট পরে নেয়। ব্যালকনি থেকে ঠক ঠক আওয়াজ পেয়ে সেদিকে যায়। ঘর থেকে ব্যালকনিতে পা রাখলে চোখে মুখে বিস্ময় ভর করে। মাইরা মেঝেতে গোল হয়ে বসেছে। তার চারপাশে অনেকগুলো টব রাখা, সবগুলোতে একটা একটা করে ফুলের গাছ লাগানো। বেলি, গোলাপ আর নয়নতারা, এই 3টে ফুল আনিয়েছে মাইরা। কোলের উপর একটা টবে খুব মনোযোগের সহিত মাটি ভরছে। এরপর লাস্ট ছোট্ট নয়নতারা ফুলের গাছটা নিয়ে খুব সুন্দর করে গেঁথে দিল টব ভর্তি মাটির মাঝে। সব কাজ শেষ করে মেয়েটা বিশ্ব জয়কার একটা হাসি দেয়। দ্রুত বসা থেকে উঠে ব্যালকনি থেকে রুমে আসার জন্য এগোতে নিলে ইরফানকে দেখে দাঁড়িয়ে যায়। চোখ বড় বড় হয়ে যায়। ঘাড় বাঁকিয়ে ব্যালকনির মেঝেতে তাকালো। সে ভেবেছিল এই লোকটা আসার আগে সব পরিষ্কার করবে, কিন্তু তা তো পারলই না। এখন তাকে কি করবে লোকটা? ভয় ভয়ে ইরফানের দিকে তাকিয়ে বলে, আমি এক্ষুনি সব পরিষ্কার করে দিচ্ছি, আমাকে 5 মিনিট টাইম দিন প্লিজ। ইরফান মাইরার দিকে তাকিয়ে আছে। মাইরার কপালে গালে অসংখ্য জায়গায় মাটি লেগে। ইরফান ডান হাত উঠিয়ে মাইরার কপালে লেগে থাকা মাটি ঝেড়ে দিতে দিতে গম্ভীর গলায় বলে, বাড়িতে আরও অনেকে আছে, তারা করবে। মাইরা মন খারাপ করে বলে, রিতা তো ঘুমিয়েছে। ইরফান গম্ভীর গলায় বলে, আরও 2জন আছে। মাইরা অবাক হয়ে বলে, আপনি কিভাবে জানলেন? ইরফান কিছুই বলল না। মাইরা উদ্বিগ্ন কণ্ঠে বলে, আপনি যাওয়ার পর এ বাড়িতে 2টো মহিলা আসে, তাদের নাকি কেউ পাঠিয়েছে। তারা এই বাড়িতে কাজ করবেই, কারণ এই বাড়ির কেউ তাদের পাঠিয়েছে। কিন্তু আপনার বাবা মা কেউ জানে না এই ব্যাপারে। কেমন ভূতের ব্যাপার। ইরফান শান্ত চোখে মাইরার কথাগুলো শুনল। ঠোঁট বাঁকায় সামান্য, বিড়বিড় করে, স্টুপিড গার্ল। এরপর জিজ্ঞেস করে, এসব কোথায় পেয়েছ? মাইরা উৎফুল্লতার সাথে উত্তর দেয়, আপনার বাবা এনে দিয়েছে। একটু থেমে আবদারের সুরে বলে, এগুলো কি এখানে রাখতে পারবো? ইরফান মাইরার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। এরপর প্যান্টের পকেটে হাত গুজে ঘরের ভেতর যেতে যেতে ছোট্ট করে বলে, পারবে,